আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগে ভারত জুড়ে বিজয় মিছিল, কর্মসূচি স্থগিত ককরোচ জনতা পার্টির। আপাতত রাজনীতিতে যোগ দিচ্ছেন না ছাত্র নেতারা। ইরানে বড় মাত্রায় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প। শর্ত না মানলে পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি। সৌদি ইয়েমেন উত্তেজনা কমানোর আহ্বান তেহরানের। ইউক্রেনের হামলায় রুশ অধিকৃত জাপোরিঝিয়ায় শিশুসহ 12 জনের প্রাণহানি। সুমি অঞ্চলে পুতিন বাহিনীর পাল্টা আঘাতে নিহত 3। যুদ্ধ বন্ধের আহ্বান কাজাখস্তানের। গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডবে আরো 7 ফিলিস্তিনি নিহত, আহত 15। পশ্চিম তীরে সাংবাদিকদের ওপর দখলদার বাহিনীর হামলা, অন্তত 70 জন গ্রেফতার। টানা 37 দিনের আন্দোলনের পর ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এই আন্দোলনে শিক্ষার্থীরা ছাড়াও যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা জানান, 12 বছরে এই প্রথম জনগণের চাপের মুখে বিজেপি সরকারের কোনো কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করলেন। তাদের দাবি, সরকার পরিবর্তনের নয় বরং জবাবদিহিতা নিশ্চিত করাই ছিল এই আন্দোলনের লক্ষ্য। অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের এটি এক বড় বিজয়। আজ শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নয়, এটি নরেন্দ্র মোদীর অহংকারেরও পদত্যাগ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন স্থগিত করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তবে সংগঠনটির নেতারা জানিয়েছেন, আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তাদের লক্ষ্য সারা দেশে তৃণমূল পর্যায়ে যুবভিত্তিক গণ আন্দোলন গড়ে তোলা, যেন যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন তরুণদের দাবি উপেক্ষা করতে না পারে। এদিকে এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দ্বিতীয় দফার বৈঠকে সরকারকে 3 দিনের আলটিমেটাম দিয়েছিল সিজেপি। তাদের একমাত্র দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সূত্রগুলোর দাবি, সে বৈঠকের পরই পরিস্থিতি বদলাতে শুরু করে। সরকার এনটিএ পুনর্গঠন, প্রশ্নপত্র ফাঁস বিরোধী আইন আরও কঠোর করা, শিক্ষা সচিব বদলি এবং ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিলেও আন্দোলনকারীরা অনড় ছিলেন। আন্দোলনের এই সাফল্যকে শিক্ষার্থীদের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, এটি ভারতের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রথম বড় পদক্ষেপ। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের জন্য একটি সতর্ক বার্তা। এটি ভারতের শিক্ষার্থীদের এবং বিরোধী দলের বার্তা যে আপনারা এতদিন যেভাবে দেশ চালিয়েছেন সেভাবে আর চলতে পারে না। ভারত আপনাদের ব্যক্তিগত জমিদারি নয়, এটি আপনাদের সম্পত্তি নয়। এই দেশ ভারতের জনগণের, ভারতের সংবিধানের। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীরা নিজেরাই আন্দোলন স্থল পরিষ্কার পরিচ্ছন্ন করেন। দিল্লি, চণ্ডীগড়, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন শহরে মিষ্টি বিতরণ, বিজয় মিছিল, জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে উদযাপন করেন শিক্ষার্থীরা। কয়েক সপ্তাহের এই আন্দোলনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3য় মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটগুলোর একটি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সব শর্ত পূরণ না হলে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী গেল শুক্রবার তেহরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পরিকল্পনার শেষ মুহূর্তে স্থগিত করেছে ট্রাম্প। তবে সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে উত্তেজনা নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছে ইরান। দিন দিন আরও জটিল হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সমীকরণ। একের পর এক যুদ্ধ বন্ধের চুক্তি হলেও থামছে না এ সংঘাত। ফরাসি সংবাদ মাধ্যম এলসিআইকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যা চায় তার শতভাগ অর্জিত না হলে ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রা যুদ্ধ শুরুর বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তবে মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কারণে গেল শুক্রবার ইরানে নতুন হামলা চালানোর পরিকল্পনা শেষ মুহূর্তে স্থগিত করেন ট্রাম্প। যদিও প্রয়োজনে খুব অল্প সময়ের নোটিসেই আবারও হামলা শুরু করা সম্ভব বলে প্রস্তুত রয়েছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে গেল 15 দিনের পাল্টা হামলায় মার্কিন যুদ্ধবিমান, ড্রোন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। একই সময় নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সুরক্ষিত পারমাণবিক স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দে বিশেষ সামরিক অভিযান চালানোর বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন। এরই মধ্যে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ দাবি করেছে, ব্রিটেনে অবস্থানরত অপারেটিভদের প্রয়োজনে সক্রিয় করে ব্রিটিশ স্বার্থে হামলা চালাতে পারে ইরান। অন্যদিকে
অন্যদিকে ইরানের এক আইন প্রণেতার অভিযোগ, হরমুজ প্রণালী ও পারমাণবিক স্থাপনা নিয়ে উত্তেজনা তৈরি করে যুক্তরাষ্ট্র হয়তো ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন হত্যাকাণ্ডের পরিকল্পনা করছে। যদিও তার মন্তব্য, শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান হবে। অন্যদিকে ইয়েমেনকে ঘিরেও কূটনৈতিক ও সামরিক তৎপরতা বেড়েছে। সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে উত্তেজনা নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছে ইরান। ওমানে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন হাউথি মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম। যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংসস্তূপের ক্ষতের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে ইরানের অর্থনীতি। মূল্যস্ফীতি প্রায় দ্বিগুণের পাশাপাশি রিয়ালের মানও কমেছে উল্লেখযোগ্যভাবে। তবে এসবের মধ্যেও দমেনি ইসলামী প্রজাতন্ত্র। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান ও জবাবে অঙ্গীকার সম্বলিত বার্তা বিলবোর্ডে তুলে ধরেছে তেহরান। এমনকি কঠোর জবাবের দাবিতে এখনও অনড় দেশটির অনেক বাসিন্দা। কফিনে শুয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের এই প্রতীকী বিলবোর্ডটি ইরানের তেহরানের। প্রতিশোধের বার্তায় ছেয়ে গেছে রাজধানী শহরটি। বিভিন্ন সড়কে টাঙানো বিলবোর্ডে কোথাও লেখা প্রতিশোধ অবশ্যম্ভাবী, কোথাও আবার ট্রাম্পকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দেয়া হয়েছে সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের টানা বিমান হামলার পর এসব বিলবোর্ডের মাধ্যমে ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর অবস্থান ও জবাবের অঙ্গীকার তুলে ধরছে তেহরান। রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি যুদ্ধের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে ইরানের অর্থনীতিতেও। কয়েক বছরের তুলনায় দেশটিতে মূল্যস্ফীতি প্রায় দ্বিগুণ হয়েছে, কমেছে মানুষের আয় এবং রিয়ালের মানও উল্লেখযোগ্যভাবে নেমে গেছে। এতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। কেউই যুদ্ধ চায় না, যুদ্ধ কখনোই ভালো কিছু নয়, কিন্তু এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। সত্যি এটি আমাদের ওপরেই চাপিয়ে দেয়া হয়েছে। আমার নিজের পরিবার আছে, ছোট সন্তান আর নাতি নাতনি আছে, তারা এই দেশেই বাঁচতে চায়। এমন পরিস্থিতিতে তারা কি করবে? তবে অর্থনৈতিক সংকট সত্ত্বেও অনেক ইরানির মতে ভবিষ্যতে হামলা ঠেকাতে এবং প্রতিপক্ষকে শক্ত বার্তা দিতে কঠোর জবাব দেয়া জরুরি। সেজন্য প্রয়োজনে আরও অর্থনৈতিক কষ্ট সহ্য করতেও প্রস্তুত থাকার কথা জানিয়েছেন তারা। আমরা প্রচন্ড অর্থনৈতিক চাপের মধ্যে আছি, সবাই কঠিন দুর্ভোগের মুখোমুখি। তবুও দেশের স্বার্থে এই কষ্ট সহ্য করতে আমরা প্রস্তুত। প্রয়োজনে হরমুজ প্রণালী বন্ধ হোক, বাবাল মান্দাবও বন্ধ হোক, প্রতিরোধ জোট যা করছে তা চলতে থাকুক। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এর ফল ইরানি জাতির পক্ষেই যাবে। ইরান এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে আমাদের স্বার্থকে গুরুত্ব না দিলে আমরা আর কিছুই মেনে নেব না। আমার মনে হয় না এখন আর আলোচনায় বসা, সমঝোতা করা বা কোনো আপোষের প্রয়োজন আছে। গত মাসে দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। পাল্টাপাল্টি হামলার পাশাপাশি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়েও উত্তেজনা আরও বেড়েছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে পূর্ণমাত্রা সংঘাতের আশঙ্কা বাড়ছে, যার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সহ বিশ্ববাজারেও। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ পশ্চিমের তাল গ্রামে শুক্রবার সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন। এই ঘটনার পর স্থানীয় সময় শনিবারও ব্যাপক অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। গ্রাম জুড়ে তল্লাশি চালিয়ে 70 জনের বেশি ফিলিস্তিনিকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ঘটনাস্থলে থাকা ফিলিস্তিনি ও গণমাধ্যম কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস আক্রান্ত বহু সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাকে চিকিৎসা দেন প্যারামেডিকরা। প্রথমে তারা জরুরি বিভাগের চিকিৎসা কর্মী ও রোগীদের আটক করে এবং অপমান করে তাদের হাত বেঁধে মাটিতে ফেলে রাখা হয়। এরপর তারা হাসপাতালের বিভিন্ন বিভাগে ঢুকে তল্লাশি চালায়, অস্ত্র তাক করে ও চিৎকার করে রোগী এবং তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। গুরুতর আহত একজন রোগীকেও তারা আটক করেছে। ফিলিস্তিনিদের অভিযোগ, বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দিতেই সেনারা গ্রামে প্রবেশ করে। আগের দিনের হামলায় অন্তত 8টি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। নতুন হামলার আশঙ্কায় গ্রামবাসীরা অগ্নি নির্বাপক যন্ত্র ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করেছেন। এদিকে গাজায় শনিবারও অব্যাহত ছিল ইসরায়েলি হামলা। দের আল বালা, নুসেরাত, জাবালিয়া, শেখ রাদওয়ান ও খান ইউনিসে আলাদা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আল-আকসা শহীদ হাসপাতালের কাছে ড্রোন হামলায় কয়েকজন আহত হয়েছেন। শেখ রাদওয়ান এলাকায় হামলায় গাজার উত্তরাঞ্চলের পুলিশ প্রধান আবদেল নাসের আল মাকাদমা নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েলের দাবি, হামাসের সামরিক শাখার একজন সদস্যকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে। যুদ্ধের মধ্যে আরও গভীর হচ্ছে গাজার মানবিক সংকট। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি
সতর্ক করে জানিয়েছে, নতুন অর্থায়ন না মিললে অক্টোবর থেকে গাজায় খাদ্য সহায়তা আরও কমাতে হবে। বছরের শেষ নাগাদ গাজার 2/3 বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারেন বলে আশঙ্কা করছে সংস্থাটি। পরিস্থিতি মোকাবিলায় বছরের শেষ পর্যন্ত গাজা ও অধিকৃত পশ্চিম তীরে কার্যক্রম চালিয়ে যেতে $420 মিলিয়ন বেশি অর্থ প্রয়োজন বলে জানিয়েছে WFP। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ক্রমাগত লক্ষ্যবস্তু করা হচ্ছে বেসামরিক নাগরিকদের। স্থানীয় সময় শনিবার রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলের কিরিলিভকার একটি টুরিস্ট ক্যাম্পে ইউক্রেনের রাতভর হামলায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এদিকে ইউক্রেনের নিয়ন্ত্রিত জাপোরিজ্জিয়ার সামনের সারির বিলেঙ্কে গ্রামে টহল জোরদার করেছে বিশেষ পুলিশ ব্যাটালিয়ন। রুশ FPV ও ফাইবার অপটিক ড্রোনের লাগাতার হামলার মুখে টহল চলাকালে একটি ড্রোন লক্ষ্য করে গুলি ছোড়ার দৃশ্যও দেখা গেছে।